আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। বিচারপতি মানিকের দখলে 900 কোটি টাকার জমি, অনিয়ম, দুর্নীতি। এরপর জানিয়ে দেব বন্যা মোকাবেলায় এনজিওর সঙ্গে বৈঠক, তরুণদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ হবে, দাতাদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এবং জানিয়ে দেব সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক আজ থেকেই শুরু। এদিকে ফেনীর গ্রামের পর গ্রাম ডুবে আছে। সর্বশেষ জানিয়ে দেব হলের প্রতিটি রুমে রুমে গিয়ে আমরা কাপড় সংগ্রহ করেছি বন্যার্থদের জন্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। বিচারপতি মানিকের দখলে 900 কোটি টাকার জমি, অনিয়ম, দুর্নীতি। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার। বিচারপতির আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান, অপদস্থ করা, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতর তুলকালাম, রাস্তায় সালাম না দেওয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব, 21 জন সিনিয়রকে ডিঙ্গিয়ে পদোন্নতি, সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণ সহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। এখানেই শেষ নয়, দখলবাজিতেও পিছিয়ে ছিলেন না সাবেক এই বিচারপতি। রাজধানীর বারিধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা প্রায় 900 কোটি টাকার 5 একর জমি দখল করেছেন তিনি। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন 7টি 8তলা ভবন। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে ধরা পড়ে আরেকবার আলোচনায় এসেছেন সাবেক বিচারপতি মানিক। খোঁজ নিয়ে জানা যায়, দুস্থ অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য 1998 সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংস্থাকে ঢাকার বারিধারায় 10 একর জমি লিজ দেয় সরকার। এরপর 27 বছর পার হলেও সাংবাদিকরা জমির দখল পাননি। 2009 বন্যা মোকাবেলায় এনজিওর সঙ্গে বৈঠক, তরুণদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ হবে, দাতাদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করা হবে। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বেসরকারি বিভিন্ন সংস্থার বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে বন্যার্তদের সহায়তায় তরুণদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশের মানুষকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুর্গত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ সহ দ্রুত মোবাইল যোগাযোগ সচল করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বন্যা দুর্গতদের পুনর্বাসনে অর্থ সংগ্রহ ও সমন্বিত কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়েছে এনজিওগুলোর পক্ষ থেকে। এছাড়া ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য অঞ্চল ভাগ করে কাজ করার পরামর্শ দেন এনজিও প্রতিনিধিরা। বৈঠক করেছি প্রথমত কিভাবে সমন্বয়ের মাধ্যমে আরো সুনির্দিষ্টভাবে কাজ করা যায়, দ্বিতীয়ত যারা যারা কাজ করেছেন তাদের সবার মধ্যে কিভাবে সমন্বয় করা যায় এবং তৃতীয়ত কিভাবে অর্থের ব্যবস্থা করা যায়, কেননা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অনেক অর্থের প্রয়োজন আছে। প্রধান উপদেষ্টা আমাদের বলছেন তিনি দাতা সংস্থাগুলোর সঙ্গে কথা বলবেন, একই সঙ্গে ডোনারদের সঙ্গে সমন্বয়ের সুযোগ আছে। আমরা যদি এনজিও সেক্টর, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করতে পারি তাহলে আমাদের মধ্যে অনেক বেশি সমন্বয় হবে বলে মনে করছি। প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, তরুণদের যে প্রেরণা, যে উদ্বেগ, এর সঙ্গে একত্রতা হয়ে দেশের মানুষ যেন বন্যার্তদের সহায়তায় ঝাঁপিয়ে পড়ে সেই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বন্যার পানি নামতে শুরু করেছে, পানি নামার পরই মূল কার্যক্রম পানিবাহিত রোগ, খাদ্যের ঘাটতি, ঘরবাড়ি পুনর্স্থাপন এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। এনজিওদের সঙ্গে নিয়ে এসব কাজ করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব
সচিব বলেন, আশু করণীয় হবে দ্রুত যোগাযোগ মাধ্যমগুলো সচল করা। আমরা আর্মির সঙ্গে যোগাযোগ রাখছি, মোবাইল অপারেটরদের সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে ডিজেল পাঠিয়ে টাওয়ারগুলো সচল করা যায়, যতটা সম্ভব প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যায়, যত দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় তাহলে দ্রুত মোবাইল নেটওয়ার্ক চালু করা যাবে। কেননা ওইসব জেলার বেশিরভাগ মানুষ বিদেশে থাকেন, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। মোবাইল নেটওয়ার্ক চালু হলে দুর্গতরা সহজেই যোগাযোগ করতে পারবেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, অ্যাকশন এইড বাংলাদেশের প্রধান ফরাহ কবির ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে ছাড়া ছোট বড় ও স্থানীয় ৪০টি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। সমমনোদের সঙ্গে বিএনপির বৈঠক আজ থেকে শুরু। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সমমনোনা দল ও জোটের সঙ্গে ফের বৈঠক বসবে বিএনপি। আজ রবিবার থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট এবং সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী সমমনোনা জোটের সঙ্গে বৈঠক হবে বলে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন। বাকি দল ও জোটগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি। সূত্রগুলো বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বৈঠকের আলোচনাও হবে ভিন্ন। বর্তমান পরিস্থিতিতে কিভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করা যায় সে বিষয়ে বৈঠকে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হবে। এসব আলোচনায় রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অগ্রাধিকার পাবে। একই সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা এখনো কারাবন্দী রয়েছেন তাদের মুক্ত করা ও মামলা সুরাহার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। এর আগে সরকার পতনের আন্দোলন ঘিরে অনেকবারই সমমনোনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করে বিএনপি। সবশেষ গত ১২ জুলাই এই কার্যক্রম শুরু হয়। যুগপৎ আন্দোলনের কর্মসূচি ও পরবর্তী করণীয় নির্ধারণে ওই সময় বেশ কয়েকটি দল ও জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। ওই কার্যক্রম চলমান থাকতে এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন। এই সরকারের কাছে ইতিমধ্যে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে রোডম্যাপ চেয়েছে বিএনপি। ফেনীর গ্রামের পর গ্রাম ডুবে আছে। বন্যা কবলিত ফেনী সদর উপজেলার ১০ নম্বর সোনোয়া ইউনিয়নের উত্তর টঙ্গিপাড় হাজিরবাড়ি এলাকায় এক পরিবারের ৭ জন ৪ দিন ধরে আটকে আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, কোনো নৌকাও উদ্ধারে যেতে পারছে না। ওই পরিবারের আরেক সদস্য শিক্ষক ফারজানা আক্তার আছেন চট্টগ্রাম নগরে। তিনি আত্মীয়র সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লোক পাঠিয়েছেন, কিন্তু লাভ হয়নি। মহাসড়ক থেকে মাত্র ১ কিলোমিটার দূরের গ্রামটিতে কেউ পৌঁছাতে পারেননি। সরু সড়ক ও পানির প্রবল প্রবাহের কারণে কেউ যেতে পারছে না। ফারজানা আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, এলাকাটি পুরো ডুবে গেছে। শিশু সহ তার পরিবারের ৭ জন আটকে আছেন। একটি ভবনের ২য় তলায় সবাই আশ্রয় নিয়েছিলেন। পানি উঠে গিয়েছিল ২য় তলার সিঁড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফারজানা আক্তার সর্বশেষ ভাবি তানিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। খুদে বার্তা পাঠিয়ে তানিয়া জানান, তারা সবাই এলাকার একটি মসজিদে আশ্রয় নিয়েছেন। ভবনের ১ তলা ডুবে ২য় তলার সিঁড়ি পর্যন্ত পানি চলে এসেছে। মসজিদে গ্রামের কয়েকশো মানুষ আছেন। পথঘাট ডুবে যাওয়ায় কেউ বের হতে পারছে না। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু ফারজানার আত্মীয় নন, তাদের মতো আরো অসংখ্য মানুষ প্রত্যন্ত গ্রামে আটকে আছেন। এতে আত্মীয় স্বজনের অনেকেই ফেনীর পথে অপেক্ষা করছেন। কোনোভাবে একটা নৌকার ব্যবস্থা করে যাওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। গতকাল এমন ১৩ জনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাদের একজন মোহাম্মদ আলাউদ্দিন, তার বাড়ি ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে। আলাউদ্দিন জানান, চাকরি সূত্রে তিনি সীতাকুণ্ড থাকেন। তার মা, স্ত্রী ও সন্তানেরা থাকেন বাড়িতে। পানির পরিমাণ বেশি হওয়ায় তিনি কোনোভাবেই গ্রামে পৌঁছাতে পারছেন না। গতকাল দুপুরে আলাউদ্দিন মিরসরাইয়ের বারিয়ারহাট থেকে কখনো হেঁটে কখনো ত্রাণবাহী ট্রাকে চেপে নৈরাজপুর গ্রামে ঢোকার মুখে গিয়ে নামেন। পরে প্রথম আলোকে বলেন, ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, দুশ্চিন্তায় দম বন্ধ হয়ে যাচ্ছে। ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী এ ৬ উপজেলা পুরোপুরি বন্যা কবলিত। গ্রামের পর গ্রাম ডুবে আছে। বাড়িঘরে
কোনো জনমানব নেই। বন্যা কবলিত কয়েক লাখ মানুষ প্রাণ বাঁচাতে স্থানীয় স্কুল, কলেজ, মসজিদ ও মন্দিরের ভবনে উঠেছেন। সুপেয় পানি ও খাবারের সংকট আরো প্রকট হয়েছে। চট্টগ্রাম থেকে যাওয়া ত্রাণবাহী ট্রাক ও উদ্ধারের কাজে যুক্ত স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত গ্রামগুলোয় পৌঁছাতে পারছে না। রাস্তার ধারের গ্রামগুলোয় তারা ত্রাণ দিচ্ছেন, উদ্ধার করছেন আটকে পড়াদের। স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন গতকাল সকাল 7টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন গ্রামের অন্তত 70 জনকে তারা উদ্ধার করেছেন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার খাইয়ারা রাস্তার মাথায় হলের প্রতিটি রুমে রুমে গিয়ে আমরা কাপড় সংগ্রহ করেছি। বর্ণাঢ্যদের জন্য কাপড় সংগ্রহ কার্যক্রম চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের শিক্ষার্থীরা। 22শে আগস্ট দুপুরে উদ্যোগটি নেওয়া হয়। সূর্য সেন হল ও পার্শ্ববর্তী শিক্ষক কর্মচারীদের বাসভবন থেকেও সংগ্রহ করা হয় প্রায় 3000 কাপড়, যার মধ্যে আছে শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী হাবিবুল হাসান বলেন, হলের প্রতিটি রুমে রুমে গিয়ে আমরা কাপড় সংগ্রহ করেছি। এর মধ্যে অনেক কাপড় ছিল পুরনো, অনেকদিন ধরে পড়ে আছে। কাপড়গুলো আমরা হলের ওয়াশিং মেশিনে ধুয়েছি। ইয়োর ক্যাম্পাস নামে একটি প্রতিষ্ঠান আছে যারা ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ব্যবস্থা করে। তারা আমাদের 15 বার ওয়াশ বিনামূল্যে করতে দিয়েছে। আর যে কাপড়গুলো ভালো ছিল সেগুলো আমরা গোছগাছ করে হল সংসদ কক্ষে রেখেছি। পরে শিক্ষক কর্মচারীদের কোয়ার্টার থেকেও কাপড় সংগ্রহ করে সেগুলো ইস্ত্রি করার ব্যবস্থা করেছেন শিক্ষার্থীরা। শতাধিক শিক্ষার্থী এইসব কাজে অংশ নেন। হাবিবুল হাসান বলেন, এখন যেহেতু উদ্ধার কার্যক্রম চলছে, আমরা সেখানে অংশ নিতে পারছি না। উদ্ধার হওয়ার পর কারো যেন কাপড়ের সংকট না হয়, সেজন্য এই উদ্যোগ। স্বল্প সময়ের মধ্যে কাপড়গুলো ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়িতে পাঠানো হবে।